যারা পান্ডা একটা জিনিস খেয়াল করেছে, নির্বাচন কিন্তু 1 সপ্তাহ নাই আর। আজকে 6 তারিখ, 12 তারিখ যদি ধরি, তার আগে তো আবার 24 ঘন্টা প্রচারণাও চলবে না। তো এখন একেবারে শেষ পর্যায়ে যা কিছু আপনারা দেখেছেন, আমি দেখেছি, শীর্ষের সাধারণ মানুষও দেখেছে। আমি এইগুলো নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না, আপনার আলোচনা যদি আসে তো আসবে। আমি আপনাকে সরাসরি যে জিনিসটা জানতে চাচ্ছি, যে আপনার এই কদিনের এই বিভিন্ন আলোচনা দেখে, মানুষের প্রতিক্রিয়া দেখে, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অথবা হুঙ্কার অথবা প্রতিপক্ষের প্রতি আক্রমণ, সব দেখে শুনে আপনার কি মনে হচ্ছে যে এবারের নির্বাচন ভোটের ক্ষেত্রে ভোটারদের জন্য মূল ইস্যুটা কি হতে পারে? তারা কিসের উপর নির্ভর করে ভোট দেবে বলে আপনার মনে হয়? মাসুদের বিষয়টা হচ্ছে যে দর্শকরা না আসলে সম্ভবত ওই বিষয়টি ভাবারই সময় পাচ্ছে না যে কিসের উপর ভিত্তি করে ভোট দিবে। তার কারণ ভোটাররা এতটাই আতঙ্কের মধ্যে আছে, দেশবাসী এতটাই আশঙ্কার মধ্যে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন যে এবারে নির্বাচনটি ঐতিহাসিক নির্বাচন, আমি তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত। বিভিন্ন দিক থেকে এটি ঐতিহাসিক। দেখুন, কোন নির্বাচনে, আপনি তো আমার চেয়ে সিনিয়র মোস্ট, এবং নিঃসন্দেহে আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক অনেক বেশি। অন্তত আপনি নির্বাচন কভার করেছেন, আমিও করেছি। কিন্তু আপনি কি কখনো এটি দেখেছেন বাংলাদেশের কোন নির্বাচনে, সেটি স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় সংসদ নির্বাচন হোক, সিটি কর্পোরেশন মেয়র ইলেকশন হোক, এতটা দ্বিধা দ্বন্দ্বে মানুষ থাকে যে ইলেকশনের 4 দিন 5 দিন আগেও মানুষ কনফিউজিং অবস্থায় থাকে যে নির্বাচন কি হচ্ছে, হলে সেটা কি হবে, ফ্রি ফেয়ার হবে, নাকি সেখানে কোনো ডিজাইন অ্যাপ্লাই করা হবে, ম্যাটিকুলাস ডিজাইন সেখানে থাকবে, কোন পরাশক্তি জিতবে, কে জিতে যাচ্ছে, ভারত, যুক্তরাষ্ট্র নাকি চীন, পাকিস্তান, নানান ধরনের হিসেব। এবং এইসব জায়গা থেকে একটা উৎকণ্ঠায় মানুষ সর্বশেষ মুহূর্তে এখনো পর্যন্ত এই অবস্থাতেই আছে যে আদৌ নির্বাচনটি হচ্ছে কিনা। আমি চাই মানুষের যে আশঙ্কা, আমার আপনার যে আশঙ্কা, এগুলো মিথ্যা প্রমাণিত হোক। অতএব কোন ইস্যুটিকে কেন্দ্র করে ভোট দিবে, মানুষ কিন্তু এটি আর ভাবার সময় পাচ্ছে। এবং ইনফ্যাক্ট জাতীয় সংসদ নির্বাচনে মানুষ কিন্তু আর ইস্যু দেখে না, মার্কা দেখে। নৌকা নেই, ধানের শীষ আছে, দাঁড়িপাল্লা আছে, পাখা আছে, আর কি কি আছে জানো। তো স্বাভাবিকভাবেই মেজরিটি ধানের শীষ এবং পাখার মধ্যে, দাঁড়িপাল্লার মধ্যেই তাদের চয়েসটা নির্ধারণ করবে, তাই না? তো সেই জায়গায় তো নানান ধরনের খেলা হচ্ছে, নানান ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এবং যদি ফ্রি অ্যান্ড ফেয়ার সত্যিই মানুষ মানে ভোটটি হতো, মানুষ তাহলে চিন্তা ভাবনা করতো আসলে এই গত 14 মাসে বা 18 মাসে কার কতটুকু জনপ্রিয়তা আছে, বৃদ্ধি পেয়েছে বা নেমেছে। ধানের শীষের ক্ষেত্রে হয়তো বিএনপি ক্ষেত্রে মানুষ বিবেচনা করতো তারা কতটুকু চাঁদাবাজি করেছে, তারা কতটুকু দখলবাজি করেছে, তারা সাধারণ মানুষের উপর কতটুকু নির্যাতন চালিয়েছে, অথবা মামলা মোকদ্দমায় কতটা মানুষকে হ্যারাস করেছে। আবার জামাতের ক্ষেত্রে মানুষ হিসাব করতো তারা আসলে ইসলামী দল হিসেবে কতটুকু ইসলামী বয়ান তারা প্রকৃতিভাবে মানুষের সামনে তুলে ধরছে, তারা কতটুকু দখলবাজি চাঁদাবাজি করেছে, তারা কতটুকু মব ক্রিয়েট করেছে, তারা যে সত্যি সত্যি ইসলামী দল, সেখান থেকে তাদের ভিন্ন কোনো এজেন্ডা আছে কিনা। জামাত শিবিরের একটি পুরানো অভিযোগ আছে, রক কাটা রাজনীতি, সেটি থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে কিনা। নিঃসন্দেহে মানুষ এইসব হিসাব করতো, কিন্তু মানুষ সম্ভবত সেই ফুরসতটুকু পাচ্ছে না যে কার কতটুকু গুণাবলী আছে। আমার মনে হয় সম্ভবত মানুষ এখনো কনফিউজিং অবস্থা। তবে আমি এটুকু বলতে পারি, যদি সত্যি সত্যি ভোট হয়, নিঃসন্দেহে ধানের শীষ বা বিএনপি এই মুহূর্তে অবশ্যই দৌড়ে জিতে এগিয়ে আছে, অনেক অনেক এগিয়ে আছে। যেসব জরিপ টরিপ পরিচালিত হচ্ছে, আমার কাছে এগুলো মনে হয় স্রেফ বোগাস। আমিও জরিপ পরিচালনা করেছি, আপনিও করেছেন। আমি তো দেখছি যে ভোট না হওয়ার পক্ষে মানুষ মানে 90% ভোট দিয়েছে। একটা হচ্ছে নাতে ভোট দিয়েছে 30%, আর ভোট কেন্দ্রে যাবে না 60%। এই 90% মানুষ মানে নির্বাচনের প্রতি আস্থা রাখতে পারছে না। আর 10% আছে হ্যাঁ ভোটটি হবে, এবং তারা গণভোট হলে হাতে ভোট দিবে। আবার বিএনপি জামাতের মধ্যে আপনিও তুলনা করেছেন, আপনার চ্যানেলে কথাতে আপনি ভোট দিয়েছেন বিভিন্ন সময়, জরিপ চালিয়েছেন, আমিও চালিয়েছি। তো সেইগুলোতে তো নিঃসন্দেহে সব জায়গায় বিএনপি এগিয়ে আছে। কিন্তু যেসব জায়গায় বলা আছে যে হার লড়াই হবে, আমি ভেরি মাচ কনফিউজিং অবস্থায় আছি যে এইসব জরিপের উদ্দেশ্য কি। এবং আপনি দেখবেন, প্রয়োজনে আমি এই জায়গাটিতে ইতি টানছি, আপনি প্রশ্ন করলে আমি বলবো, পশ্চিমা মিডিয়াগুলো এবং মধ্যপ্রাচ্যের মিডিয়াগুলো তারাও একটা ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে নানান ধরনের রিপোর্টিং করছে। শুধু আমি এটুকু বললাম। আপনি যেটা বললেন যে আপনার ধারণা
যে নির্বাচনে বিএনপি এগিয়ে আছে। আমি যদি আপনাকে একটা ধারণা করতে বলি যে এগিয়ে থাকা মানে কি? তারা কি 200-র বেশি সিট পেয়ে যাবে, আসন পেয়ে যাবে, নাকি তার চেয়ে কম পাবে বলে মনে করেন? না, আপনি কি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট ইলেকশন হলে সেক্ষেত্রে জিজ্ঞেস করছেন, নাকি না, ডিজাইন ইলেকশন হলে সেক্ষেত্রে জিজ্ঞাসা করছেন? ইলেকশন ডিজাইন না, আমি ধরে নিচ্ছি যে মানে আমি ধরে নিচ্ছি নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, মানে যাই আছে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এভাবে হবে। আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের ভোটার কেউ যাবে না, ভোট হবে, ভোটের মধ্যে কোনো মারামারি হবে না, যে ভোটটা হবে সেই ভোটটা গোনার মধ্যে আনা হবে। হ্যাঁ, এভাবে হবে আর কি। মনে করেন কোনো ইঞ্জিনিয়ারিং হবে না এখানে, যা ভোট তাই আসবে। সেক্ষেত্রে আপনার কি ধারণা, মানে বিএনপি, আপনি যেটা বলেন বিএনপি জিতবে, আমারও ধারণা বিএনপি হয়তো জিতবে, কিন্তু বিএনপির আসনটা কি যখন 200 ক্রস করবে নাকি 200 নিচে থাকবে? আমি এটি ঠিক বলতে পারছি না। আমি উত্তরটা এভাবে দিতে চাই, যদি 2024-এর ডিসেম্বরে ইলেকশনটি হতো, আগস্ট মাসে তো শেখ হাসিনা সরকারের পতন ঘটলো। যদি 2024-এর ডিসেম্বর ইলেকশনটি হতো, বিএনপি 260 ক্রস করে যেত, 260। হুম। যদি 2025-এর মার্চ এপ্রিলের দিকে নির্বাচন হতো, তাহলে বিএনপি হয়তো 220 থেকে 30টি পেত। যদি দুই হাজার হুম। পঁচিশের নভেম্বর ডিসেম্বর দিকে নির্বাচন হতো, বিএনপি হয়তো 200 থেকে 210টি আসন পেত। এই মুহূর্তে এসে কতটি পাবে আমি জানি না। আমি এটি দ্বারা এটি বলতে চাচ্ছি, বিএনপি জিতবে এটি আমাদের অনেকেরই ধারণা, তবে বিএনপির আসন সংখ্যা বা জেতার হারটি কমে আসছে ক্রমান্বয়ে। এর পেছনেও তোমার এই কারণটা কি? একই শব্দ। কমার কারণ মনে তোমার করুন, কারণ কি? বিএনপি গত 18 মাসে যা করেছে, সাধারণ মানুষের কাছ থেকে অনেকখানি দূরে চলে গেছে, যেটি অ্যাড্রেস স্বয়ং তারেক রহমানও করেছেন। বিস্তর চাঁদাবাজি, বিস্তর দখলবাজি, বিস্তর মামলা বাণিজ্য, সাধারণ মানুষকে হো করেছে, মামলায় জড়িয়েছে, টাকা লেনদেনের মাধ্যমে মানুষকে সেসব মামলা থেকে নাম কাটিয়েছে, কাউকে কাউকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে। অনেক অনেক অভিযোগ নিঃসন্দেহে। আবার জামাতে ইসলামী চাঁদাবাজি হয়তো করেনি, তারা তো খুব চৌকস রাজনৈতিক দল, তার আদর্শের সঙ্গে আমি আপনি একমত হতে নাই পারি, কিন্তু নিঃসন্দেহে তারা চৌকস রাজনৈতিক দল। তাদের রাজনীতির সঙ্গে আমি আপনি আমরা অনেকেই দ্বিমত পোষণ করতে পারি, স্টাইলের সঙ্গে তাদের কৌশলের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, বাট আমি বলছি চৌকস। সেটি হচ্ছে জামাত কিন্তু এই ছ্যাঁচড়ামিটা করেনি, চাঁদাবাজি করেনি। জামাত কোথাও কোথাও দখলবাজি করেছে। জামাত মামলা বাণিজ্য করেনি। মামলা বাণিজ্য মানে কি, সে আপনাকে মামলায় ফাঁসিয়ে দিয়ে আবার উল্টো আপনার কাছে টাকা দাবি করেছে, ঠিক আছে তোমার নামটা কাটিয়ে দিচ্ছি, তুমি আমাকে 5 লাখ টাকা দাও বা 10 লাখ টাকা দাও। এটি হয়তো করেনি। কিন্তু জামাত বিএনপি একই সাথে একাংশ, আমি আমি নিশ্চয়ই সবার কথা বলছি না, একটি অংশের আইনজীবীরা, তারা সারা জীবনে যা আর্ন না করেছে তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে, এই 18 মাসে তার 10 গুণ ইনকাম করে নিয়েছে। কন্ট্রাক্টে গিয়েছে মামলার আসামিদের সঙ্গে, জামিন করিয়ে দেবো, কত টাকা দিবা, 10 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত নিয়েছে। এমন অসংখ্য উদাহরণ আছে। যাই হোক, আমি বলছি এই জায়গা থেকে বিএনপির জনপ্রিয়তা কমেছে। জামাত যেগুলো করেছে সেগুলো চোখে পড়েনি। জামাত তাদের যে ডিজাইন, সেই ডিজাইন নিয়ে এগিয়েছে। প্রশাসনের মধ্যে তাদের লোকজন ঢুকিয়েছে, নতুন নতুন নিয়োগ দিয়েছে, তাতে তাদের লোকজন নিয়োগ দিয়েছে। যে রদ বদল করা হয়েছে, তাদের সাজানো যেই ছক, সেই ছক অনুযায়ী তাদের লোকজন রদ বদল করেছে। অতএব জামাত যে কিছু করে, জামাত তো সুদূর প্রসারী প্ল্যান নিয়ে এগোয়। এবং এই যে বিএনপি জনপ্রিয়তা কমার পিছনেও জামাত এবং ডক্টর ইউনূস সরকার অনেকখানি দায়ী। কেন দায়ী জানেন? এটিও অনেক আগে থেকে বলে আসছি। যখন বিএনপি চাঁদাবাজ, যে নেতা কর্মীরা তৃণমূলে হোক বা রাজধানীতে হোক, যে চাঁদাবাজি গুলোর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তারেক রহমান বলেছেন যে আপনারা অ্যাকশন নিন। প্রশাসনের পক্ষে বলেছেন যে আমাদের কারোর পক্ষ থেকে কোনো মানে রিকোয়েস্ট থাকবে না, আপনারা অ্যাকশন নিন। প্রশাসন কিন্তু কাউকে ধরেনি। ডক্টর ইউনূস প্রশাসনকে আমরা নীরব থাকতে দেখেছি। এটি জামাতের একটি ম্যাটিকুলাস ডিজাইন। তার কারণ তারা চেয়েছে ওরা করে কোনো চাঁদাবাজি আমাদের কাছে তো করছে না, সাধারণ মানুষের উপর করছে বা আওয়ামী লীগ যারা করে তাদের উপর করছে, করে করুক, কিন্তু ধরবো না কেন? ধরলে তো চাঁদাবাজির সংখ্যাটা কমে আসবে, বিএনপি নেতা কর্মীরা চাঁদাবাজি করবে না। সো চাঁদাবাজি করতে থাকুক, দখলবাজি করতে থাকুক, তাদের জনপ্রিয়তা নিচে নেমে আসুক। সেটি ঘটেছে। অথবা আমি বলবো কতটি আসন পাবে আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না, তবে আসন সংখ্যা 2024-এর তুলনায় অনেকাংশে কমে আসবে। তবে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে অবশ্যই আমি মনে করি
তারা ক্ষমতায় যাওয়ার যেত বা যাবে। আচ্ছা, তার মানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, এই যে কথাটা আপনিও বললেন আমিও বললাম, তার মানে হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হওয়ার একটা আশঙ্কাও আছে, যেটাকে অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে, অথবা অন্য কোনো এক ধরনের, অনেকে আবার মেটিকুলাস ডিজাইনও বলছে। তো সেরকমটা যদি হয়, তার আসলে চরিত্রটা কি হবে? মানে আমি কিভাবে বুঝবো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি হচ্ছে না? বোঝার তো কোনো ওয়ে নাই, আবার করারও কোনো কিছু থাকবে না, করার থাকবে না। আমি বলছি এটাই, বাংলাদেশে ইলেকশন সেটি স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন হোক, অথবা প্রেস ক্লাব, আমাদের পেশাগত যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো হোক, অথবা জাতীয় সংসদ নির্বাচন হোক, একবার অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে ফলাফলটা পরে আর কিছু করার থাকে না। তখন ওই সময় থেকেই প্রশাসন ওই সংশ্লিষ্ট দল বা সংশ্লিষ্ট গোষ্ঠীর পক্ষে চলে যায় বা তার অধীনে চলে যায়। অতএব করার আর কিছু থাকবে না। সিমটমটা আমরা বুঝতে পারি কোত্থেকে কি হচ্ছে। আচ্ছা, সিমটম মনে করুন, ইঞ্জিনিয়ারিং এ তো নানান ধরনের পন্থা আছে। একটা হচ্ছে সরাসরি সাধারণ মানুষ ভোট দিবে, সে এই সেন্টার থেকে বিএনপি এগিয়ে আছে, এক্স ওয়াই জেড সেন্টার থেকে বিএনপি এগিয়ে আছে, এ বি তে হয়তো জামাত এগিয়ে আছে, তাহলে 4টাতে বিএনপি এগিয়ে আছে, 2টাতে জামাত এগিয়ে আছে, মোট ভোটে বিএনপি মোটামুটি ডাবল ভোটে এগিয়ে আছে ধরুন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বা ডিসি অফিস থেকে যে ঘরগুলো থাকে, ভোটগুলো কাউন্ট সব ঠিক আছে, এবং ভোট কেন্দ্রের দায়িত্বে প্রত্যেক দলে যে প্রতিনিধিরা থাকেন তারা তো উল্লাস করতে করতে ছুটে যাচ্ছেন, কিন্তু সব ভোটগুলো যখন এক জায়গায় হয়, সে এটি সম্ভবত আমাদের 47 নম্বর যে ঘর বা ইসে এই বিষয়টি আছে, সেখানে রিটার্নিং কর্মকর্তা লিখে দিবে যে ধানের শীষ জিতছে নাকি জিতছে। সে জামাতে ইসলামী 20,000 ভোট পেল 6 সেন্টার মিলে, বিএনপি 40,000 ভোট পেল, শুধু ভোটার সংখ্যাটা উল্টে দিল, তাহলে কি হলো? জামাতে এগিয়ে গেল, বিএনপি পিছিয়ে পড়লো। এরকম একটি সহজ হিসাব তো সবার আছেই। এটি এর বাইরে যে ইঞ্জিনিয়ারিং গুলো, মনে করুন জামাত তার ভোটারদের, কিভাবে সম্ভব? ধরেন আপনার প্রত্যেকটা কেন্দ্রে তো এজেন্ট থাকে, এজেন্টরা তো যখন ওই কেন্দ্রে ভোট গণনা শেষ হয়, তখন তো এজেন্টদেরকে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি একটা কাগজ দেন, রেজাল্টটা দেন, এবং সেটা তো ওটা মিলিয়েই নেয়। তো সেই কাগজের সঙ্গে সবগুলি এজেন্ট যোগ করলে পরে যেটা হবে, তার চেয়ে উল্টাপাল্টা তারা কিভাবে দেখাবে? যোগ করলে তো তাদের মিলবে না। আপনি তাহলে কি সম্ভবত, এজেন্টদেরকে বের করে দিবে? আপনার নিশ্চয়ই মনে আছে খুলনার একটি সেন্টারে, একটি আসনে 2024-এর ইলেকশনটা কেমন হয়েছে সেটা আমরা সবাই জানি। তো ওখানে একটি আসনে ফলাফল ঘোষণা করতে গিয়ে দেখা গেল যে 100% উপরে ভোট কাস্টিং হয়েছে। ডিসি, সেখানকার ডিসি ঘোষণা করছে, যোগফল দেখা গেল যে 100% ঘোষণা করা আছে। তখন সাংবাদিকদের পক্ষ থেকে প্রথমে প্রতিবাদটা আসলো, কোন দলের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদটা আসেনি। তারা খেয়াল করেনি, কোন এক সাংবাদিক হয়তো তার কিউরিওসিটি জায়গা থেকে সাথে সাথে হিসাব করলো, করে দেখলো যে 107% ভোট হয়। 100% ভোট কখনোই হয় না, সেখানে 107% কাস্টিং হয়েছে। তখন সে তীব্র প্রতিবাদ জানালো। তখন সে মিনমিন করছে, ডিসি সাহেব আমরা দেখছি, আমরা আমরা হয়তো কোথায় ভুল হয়েছে বুঝতে পারছি না, হলো। মনে করুন যে ওই সাংবাদিক যদি প্রতিবাদটা না জানাতো কি হতো? ওভাবেই তো ফলাফলটি ঘোষিত হয়ে যেত। আপনার 2024-এর এই যে সেন্টারে নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? মিস্টার আউল সাহেব। তো হাবিবুল আউল সাহেব তখন তিনি যখন বলছেন যে ভোট কাস্টিং হারটি জানাচ্ছেন, তখন তিনি বলছেন যে 22%, 23% পাশ দেখে ইসি সচিব কান দিয়ে কানে কানে বলছেন না না, 40.37%। তখন আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 40.37%। এইভাবে তো ঘোষণাগুলো আসে। যদি কেউ মৃদু আপত্তি জানায় আমলেই নিবে না, কেউ না জানাতে ভালো, যদি তীব্র আপত্তি না, জানায় ঠিক আছে, তখন ইউ আর একটা রাইট। ব্যবস্থা। আমি বলছি আপনি 2024-এ যে উদাহরণটা দিলেন, সেখানে তো দুই পক্ষই একই দলের ছিল, তাই না? হুম, কাজে সেখানে হয়তো প্রতিবাদ করার লোক ছিল, ওরা প্রতিবাদ করতো না। কিন্তু এবার তো দুইটা প্রতিদ্বন্দ্বী দল আছে, বিএনপি আছে, জামাত ইসলামী আছে। এবার ওরকম উল্টাপাল্টা হিসাব দিলে তো প্রতিবাদটা তো আসবে। ওই যে প্রতিবাদটা হবে, প্রতিবাদ হবে, কিন্তু কার্যফলটা কি দাঁড়াবে? আর 2024-এ কিন্তু একেবারেই প্রতিদ্বন্দ্বীহীন ভাবে হয়েছে তাও কিন্তু নয় ভাই। কারণ আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, বিভিন্ন জায়গায় শক্তিশালী প্রার্থী ছিল, যাদের জিতে যাওয়ার কথা ছিল তারা কিন্তু জেতেনি। ফলাফলে আমরা যেটা দেখেছি, তার মানে ওখানে তো বিভিন্ন জি। ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে, এবং আমির আমির মার্কা নির্বাচন হলেও সেখানেও কারচুপি হয়েছে।
এখন নৌকার বাইরে তো অন্য প্রার্থীদের আসতে দেবে না। আপনি ধরুন যে এইবার সেই আমিডামি, এবারও তো সে আমিডামি নির্বাচন হচ্ছে, তার বাইরে তো কিছু না, আরো জঘন্য নির্বাচন হচ্ছে। তো এখানেও যদি ধানের শীষ দাঁড়িপাল্লা এই তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আপনার সেখানেও কোথাও কোথাও প্রতিবাদ হবে, কোথাও কোথাও হিসাব মিলিয়ে পারবে না, কোথাও কোথাও নানান সূক্ষ্ম কারচুপির মাধ্যমে দেখানো হবে যে কোথায় কে জিতছে, কে জিতছে কে হারছে। এবং এর সাথে আরেকটি জিনিস হতে পারে মিডিয়া ট্রায়াল। তিনি সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সমস্যা করে বাংলাদেশ ভাসিয়ে দিয়েছেন, বাংলাদেশকে বর্বরতা থেকে সভ্যতার যুগে নিয়ে এসেছেন, একেবারে ভাসিয়ে দিয়েছে। এবং মনে হচ্ছে যে এই লোকটা যদি বিদায় হয়ে যায় এই বাংলাদেশে কি হবে, এবং সেই দুঃখে আল জাজিরা ভারাক্রান্ত। আবার পশ্চিমা মিডিয়া গুলো দেখুন যে তারা তারেক রহমান একেবারে জিতে গেছে, একেবারে সামনে সাইতে আছে, তার কন্টেস্ট্যান্ট ধারে কাছে কেউ নেই। এটা কিন্তু বিপজ্জনক। এটা বিপজ্জনক কেন? যখন সেলফ কনফিডেন্সটা বেড়ে যাবে, তখন ভোটের মাঠে আমার যুদ্ধটা অনেক বেশি স্লথ হয়ে আসবে, যে আমি তো জিতেই যাচ্ছি। আমার আত্মবিশ্বাস অনেকখানি, আমার মনে হয় পশ্চিমা মিডিয়া সেই ডিজাইনটি বেছে নিয়েছে। মিডল ইস্টের মিডিয়া গুলো আবার অন্য ধাঁচের কাজ করছে জামাতকে এগিয়ে নিয়ে আসার জন্য। তো এখানে নানান ধরনের, এটাও ইঞ্জিনিয়ারিং একটি অংশ, এটাও আচ্ছা, আমি ইঞ্জিনিয়ারিং একটি অংশ। আমি শেষ প্রশ্নটা করি, আপনি কি ছোট করে বলেন যে আপনি যে আন্তর্জাতিক মিডিয়ার কথা বললেন, এখন ধরা যাক নির্বাচনটা হয়ে গেল, তো আন্তর্জাতিক মিডিয়া তো আহ দেখলো যে এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা বড় দল অনুপস্থিত আছে। তো আন্তর্জাতিক মিডিয়ার কাছে এই নির্বাচনের ফলাফল দুপক্ষই, আপনাদের দুপক্ষের কথা বললেন, তা তাদের কাছে এই ফলাফল কতটুকু গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন? কিছু মিডিয়া তারা অবশ্যই তাদের একটা নিরপেক্ষতা জায়গা থেকে অবশ্যই রিপোর্টিং করবে। একেবারে সবই সবই যে সোল্ড আউট তা নিশ্চয়ই নয়। কিন্তু আপনি গার্ডিয়ান কিংবা টাইম ম্যাগাজিন কিংবা আপনি সিএনএন, বিবিসি, এগুলো নিয়ে বিতর্ক আছে। কিছু মিডিয়াকে যে বিশেষ বিশেষ কোনো শক্তি কিনে নেয়নি, আপনি কিভাবে সেটি আমাকে নিশ্চিত করবেন? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটি তো সর্বজন স্বীকৃত যে তিনি পশ্চিমা মিডিয়াকে বেশ ভালো ফেস করতে জানেন, পশ্চিমা মিডিয়াকে তিনি নিয়ন্ত্রণ করতে জানেন। কেউ কেউ বলে তিনি টাকা দিয়ে কিনে নেন, তার পক্ষে রিপোর্ট করান। এর মধ্যে ডক্টর মোহাম্মদ, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এই মুহূর্তে আপনি আমাকে একটু বলেন, একেবারে ঢালাও ভাবে পজিটিভ রিপোর্টিং করা কি কারণ আছে? এই লোক তো না, প্রতিদ্বন্দ্বী না, এই ব্যক্তিত্ব নির্বাচনে কোনো প্রার্থী না, তার নিজের কোনো দল নেই, মানে বাহ্যিক অর্থে তার একটা দল আছে যে, মানে ইনফরমালি আমরা সবাই জানি, ফরমালি তো তার কোনো দল নেই। তাহলে এই লোকটাকে ফ্রেস্তা সাজানো হচ্ছে কেন? আমি কি ধরে নিব তাহলে যে টাকা দিয়ে এই রিপোর্টিং গুলো করানো হচ্ছে? কারণ এই 14 মাসে যে নাভিশ্বাস একটা অবস্থায় মানুষের জীবনযাত্রা ঘটেছে, কিভাবে আমি এই ব্যক্তিকে ফ্রেস্তা বলবো? কিন্তু আপনি দেখুন পশ্চিমা মিডিয়া, মিডল ইস্টের বিভিন্ন মিডিয়াতে তাকে একেবারে ফ্রেস্তা তুল্য করে সাজানো হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা কি এই যে আমরা যেটি আশঙ্কা করছি, হয় ডিজাইন ইলেকশন হবে অথবা নির্বাচন হবে না, তাহলে তিনিই যেন থেকে থেকে যান, মানুষের মধ্যে একটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছে, তার পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এই তো অবস্থা। এবং আপনি বলছেন, আপনার প্রশ্নটার উত্তর আমি সংক্ষেপে দিই, যে তাদের ভূমিকাটা কি হবে, কি হবে ভূমিকা? ভূমিকা না, তারা বলছে যে কতকেই তো আগে থেকে লেখালেখি হয়, ভারতের বিভিন্ন ভারতের নির্বাচন সম্বন্ধ লেখা হয়, আমেরিকার নির্বাচন সম্বন্ধ লেখা হয়, বুথ ফেরত যে জরিপ, সেই জরিপ অনুযায়ী অমুকে জিতছে, ওই খাটে না তো সেগুলো। তা না খাটলো তাদের কি কি আসে যায়? ওই পর্যন্ত মানুষ কাট কাট, মানে তারা ব্যবসাটা করে নেয়, পরে কি হলো না হলো তার কি যায়, কেউ তো জবাব দিতে চায় না যে কেন তোমরা এই রিপোর্টে করেছিলে। সো একটা অংশ তারা সে বিশেষ কোন শক্তি অবৈধ উপায়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে ক্ষমতায় আসে, সেই পক্ষে তো লিখবেই।